দেশের সবার এনআইডি ডার্ক ওয়েবে জিয়া হত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য, হুমকির মুখে সাইবার নিরাপত্তা। দিল্লিতে হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারতের, আওয়ামী লীগের মতো সম্পর্ক চায় না বর্তমান সরকার। ফ্যাসিজমের সুবিধাভোগীরা বসে নেই, কি বললেন প্রধানমন্ত্রী। চেষ্টা করছে জ্বালানি খাত অস্থিতিশীল করার। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় বয়ানের প্রতিচ্ছবি দেখছে এনসিপি, ওয়াদা ভুলে গেছে বিএনপি, বলছে জামায়াত। ওয়ান-11-এর সময় তারেক রহমানকে আয়না ঘরে রেখে নির্যাতন, জয়েন্ট সেল পরিদর্শন ট্রাইব্যুনালের। সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ, আজও 4 জেলায় সহোদর সহ 10 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন আপনারা একেএস সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি শরীফুল হক। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। দেশের সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র চলে গেছে ডার্ক ওয়েবে। চাইলেই যে কোনো কাজে এখন থেকে ব্যবহার করা যাবে যে কারো এনআইডি। এবং জিয়ার রহমান হত্যার ঘটনায় মোজাফফরের এনআইডি নিয়ে তদন্তে নেমেই এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এতে দেশের সাইবার নিরাপত্তা হুমকির মুখে, তাই এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, যা নাগরিকদের পরিচয় প্রমাণে প্রধান সরকারি দলিল, একই সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য এটি অত্যাবশ্যক। তবে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ হয় প্রসিকিউশনের। সেখান থেকেই প্রথম জানা যায় দেশের সকল এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই শেষে পাওয়া গেল এনআইডি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। সাইবার নিরাপত্তার স্বার্থে সবকিছু না দেখালেও বোঝা যাচ্ছে কেউ কেউ এসব তথ্য ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। আমি সিস্টেম থেকে রিড করে বলছি, 1.5 মিলিয়ন থেকে শুরু করে 170 মিলিয়ন টোটাল ডেটা রেজিস্টার্ড ভোটার সহ লিক হয়েছে। আমাদের সরকারি ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল এবং সার্কুলেট করা হয়েছে ডার্ক মার্কেটে গতকাল পর্যন্ত। বাংলাদেশের সরকার ক্যাবিনেট থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে অনেক স্পর্শকাতর ডেটা এখন ডার্ক ওয়েবে আছে। সবচাইতে চিন্তার বিষয়, ডেটাগুলো গত মাস পর্যন্ত তারা আপডেট করেছে। তবে আছে আরও ভয়াবহ তথ্য। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে সব কার্ড হ্যাক করার জন্য এই গোষ্ঠী করে রেখেছে সব প্রস্তুতি। দেখুন, আমাদের নতুন সরকার নতুন যে সকল উদ্যোগগুলো নিচ্ছেন, ডার্ক ওয়েবের অলরেডি বট রেডি করে রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার বিভিন্ন রকমের কার্ড, যেই কার্ডগুলো আসলে যদি তৃতীয় পক্ষের কোনো ভেন্ডর এগুলো করে থাকে, তাদের সার্ভার, সাব ডোমেন সব কিছুই অ্যাটাক করার জন্য ডার্ক ওয়েবে অ্যাভেলেবল পেলোড ম্যালওয়্যার রেডি আছে। ঘটনা ঘটার পূর্বে আমরা সতর্ক থাকব। ফ্যামিলি কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনআইডি লিক হয়েছে, এই সময় আমরা যদি ফ্যামিলি কার্ড সহ, হেলথ কার্ড সহ অন্যান্য কার্ডের ইন্টিগ্রেশনের কাজ করি, তাহলে কিন্তু ভয়াবহ একটা সাইবার দুর্বৃত্তায়নের আশঙ্কা আমরা করছি। বিষয়টি নিয়ে এনআইডি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আপাতত কথা বলতে চায়নি তারা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত দ্রুত এ বিষয়ে নজর দেয়া। এটা খুব দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়াটা জরুরি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় এড়াতে পারে না দিল্লি, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আওয়ামী লীগের মতো করে ভারতের সঙ্গে সম্পর্ক চায় না বর্তমান সরকার।
আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বললেন, বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে ভারত। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও জুলাই শহীদদের স্বজনেরা। সবার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা। সেই দিনগুলির কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমার যারা শহীদ হয়েছেন 17 বছরে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের হামলা মামলা গুমের শিকার হয়েছেন, আজকে প্রধান অতিথি তিনিও সেই গুমের একজন। তা আমরা তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় ভারতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যু। এ সময় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর দায় এড়াতে পারে না প্রতিবেশী দেশটি। মনে করিয়ে দেন, ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বায়োলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় স্বার্থ ও আওয়ামী প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্ব রক্ষায় বাধা না হয়, চিকিৎসক নেতাদের এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধুমাত্র অবকাঠামোগত পরিবর্তন এনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, একটি মহল জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে। চিকিৎসকদের ঐক্য ও পেশাদারত্ব অধিকার রক্ষার প্রত্যয়ে গড়া সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তব্যে ড্যাব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক দক্ষতায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন ব্যাঘাত না ঘটায়। জানান, সরকার বাজেটে চিকিৎসা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেবার মানসিকতা নিয়ে নিবেদিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। সরকার প্রধান বলেন, দেশের বহু মানুষ জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ আর গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে। প্রধানমন্ত্রী বলেন,
সরকার এমন এক চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, উন্নত চিকিৎসার জন্য যেতে হবে না বিদেশে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুরুতর আহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে 10 জন পরিবারের সদস্যদের নিয়োগপত্র দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী জানান যে জুলাই গণঅভ্যুত্থান সহ বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্যই ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। রাষ্ট্রের নানা সীমাবদ্ধতা থাকলেও বাস্তবতার নিরিখেই দেশকে এগিয়ে নিতে হবে। একই অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের জন্য জুলাই যোদ্ধাদের মধ্যে সিএনজি অটোরিকশা এবং প্যাডেল চালিত রিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে বিএনপির কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণকে দেয়া সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। এ সময় জামায়াত নেতা ও আলেমদের প্রতি কাউকে খোঁচা দিয়ে কথা না বলার আহ্বান জানান তিনি। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চলছে জুলাই এখনও শেষ হয়নি শিরোনামের স্থিরচিত্র প্রদর্শনী। শনিবার যা দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া কিছুই করেনি তারা। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যে ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। পরিবারের অন্তর্ভুক্ত। পরে রাজধানীর কাকরাইলে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির। আলেমদের আহ্বান জানান কাউকে খোঁচা দিয়ে কথা না বলার। হক কথা বলতে গিয়ে কাউকে ছোট করে একটু খোঁচা দিয়ে কথা বলবেন না। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নিজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, জাতি সংস্কার চায়, সংবিধান সংশোধন চায় না। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে, ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। আর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতি নিয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে এর একচেটিয়া চক্র ভাঙা যাচ্ছে না। জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর, এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জাদুঘরে সরকার দলীয় বয়ান বেশি গুরুত্ব পেয়েছে। গণ অভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বানও জানান নাহিদ। উদ্বোধনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে। শনিবার ঐতিহাসিক এই স্থাপনাটি ঘুরে দেখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতার প্রতিরোধের নিদর্শন ও স্মারক দেখে জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের অনেকেই যেন ফিরে গেলেন সেই দিনগুলোতে। অবশ্য জাদুঘর নিয়ে আক্ষেপ ও অভিযোগ করলেন এনসিপি আহ্বায়ক। বললেন, ভারত বিরোধী অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে, বেড়েছে সরকার দলীয় বয়ান। ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এগারোবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে, সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে।
একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন জুলাই স্মৃতি জাদুঘরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে। দাবি জানান পর্যাপ্ত জনবল নিয়োগের। বলেন 17 একর জায়গা আরও ব্যবহারের সুযোগ রয়েছে। এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা এই পুরা যে 17 একর জায়গাটাকে ঘিরে আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিকভাবে প্রকৃত ইতিহাসটা যাতে তারা তুলে আনে। প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। গেল 3 দিনের মতো শনিবারও সকাল থেকে জাদুঘর দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের দর্শনার্থীরা, যাদের অনেকেই আসেন ঢাকার বাইরে থেকেও। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। 1/11-এর সময় আয়না ঘরে রেখে নির্মম নির্যাতন করা হয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দাবি হচ্ছে 5 আগস্টের পর জিআইসিসিএল-এর আলামত নষ্ট করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলের নির্যাতনের ভয়াবহ চিত্র ফুটে উঠে র্যাবের টিএফআই ও ডিজিএফআই এর জেআইসির গোপন বন্দিশালার ভিতরের চিত্র সামনে আসার পর। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে মানুষের আর্তনাদ ও নির্যাতনের গল্প। কেউ গোপন বন্দিশালায় দিয়েছেন প্রাণ, কেউ শত নির্যাতন সহ্য করে 5 আগস্টের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। শনিবার ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর দাবি করেন 1/11-এর সময় তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। 1/11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর জানান 5 আগস্টের পর আলামত নষ্ট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো আমাদের এগুলি আমাদের কাস্টডিতে থাকবে। বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। তবে আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ। আজও নাটোরের গুরুদাসপুরে সহোদর সহ 4 জনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে প্রাণ গেছে 6 জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফের দুর্ঘটনায় রক্তাক্ত মহাসড়ক, কিছুতেই যেন কমছে না মৃত্যুর তালিকা। শনিবার নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভটভটি ও বাসের সংঘর্ষে সহোদর সহ প্রাণ গেছে 4 জনের। পুলিশ জানায় বড়াইগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল গরুবাহী ভটভটি। নয়াবাজার এলাকায় রাজশাহীগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান এক গরু ব্যবসায়ী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 3 জন। অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। নয়াবাজার অতিক্রম হওয়ার পরে আমরা খবর পেলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার ঘটনাস্থলে 2 জন মারা গেছে। বড় মেয়েটার বিয়ে আছে 20 তারিখে, কি দিয়ে কি করা হবে? এই ফ্যামিলি করার মতো কেউ নাই, যে আমরা হয়তো করে দেবো এর মতো কেউ নাই। 2 ভাই মারা গেছে এবং ছোট যে ভাইটা তার 3টা মেয়ে আছে, একটা মেয়ের বিয়ে দিচ্ছে, সেভাবে এখনো তাকে তার স্বামীর বাড়ি এখনো পাঠাতে পারেনি। সিরাজগঞ্জের নলকায় বাস ট্রাক সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল সাফফাতে আলী পরিবহনের একটি বাস। যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ওভারপাসের নিচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের চালক সহ 2 জন।
গাড়িটা যে দ্রুত গতিতে আসছে, এটা যদি আন্ডারপাসের উপর দেওয়া যায় তো হাইওয়ে রাস্তা দিয়ে, তাহলে আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টটা হতো না। শাহপথে গাড়ির উত্তরবঙ্গে আমার ঢাকামুখী যে গাড়ি যাচ্ছে সেই যে গাড়ির দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত রিকশা ও বাইসাইকেলকে চাপা দেয়, এতে মৃত্যু হয় দুজনের। ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সহ দুজন নিহত হয়েছেন। এদিকে সিলেটের উসমানীনগরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সানজিদা শান্তা, চ্যানেল 24। কাল চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বাঁশখালী ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার দেবেন পুনর্বাসনের ঘর। বৈঠক করবেন বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের সাথে। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিম উদ্দিন। চলছে রাস্তা সংস্কারের কাজ, ব্যস্ততা আছে মঞ্চ তৈরির ঘিরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এমন কর্মযজ্ঞ বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায়। কয়েক সপ্তাহ আগেও এলাকাটি ছিল বন্যা কবলিত। সেখানে সরকার প্রধানের আগমনকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। তাদের একজন জাহিদ আনোয়ার, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, এখন অপেক্ষায় তার সন্তানকে দেখার। তার মতো অপেক্ষায় পুরো এলাকার মানুষ। সোনা বাবাকে যে সময় দেখছে, আমি ক্লাস 2য় শ্রেণীর ছাত্র, এখন ওনাকে দেখতে আসলাম আর কি আমার মধ্যম বয়সে। মানুষের ঘর বাড়ি গেছে গা, শ্বাসকষ্ট গুলা গেছে গা, এগুলো পরিদর্শন করতে আসছে মনে হয়, তাতে আমি অনেক খুশি। বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। চলছে সেগুলোর নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন, তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো। এখন ভালো লাগার মানে প্রধানমন্ত্রী আইয়ে দিয়েন সৌভাগ্য, মানে বেশি খুশি লাগ। তারেক রহমান আজকে আমাদেরকে ঘর দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। বাঁশখালী ছাড়াও প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে দেবেন নতুন ঘর। এছাড়া তিনি যাবেন ফটিকছড়িতে, যাবেন কক্সবাজারের মহেশখালীতেও। তাই সবখানে অনেকটাই শেষের দিকে প্রস্তুতি। আমি ফটিকছড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এখন হাটহাজারী এসেছি। আমরা সুন্দরভাবেই সব কিছু করে যাচ্ছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনের প্রোগ্রাম, আগামীকালকের প্রোগ্রাম সুন্দর হবে। দিনব্যাপী সফরের শেষ দিকে চট্টগ্রামে বিএনপি সব ইউনিটের নেতাদের সাথে বৈঠক করবেন দলীয় প্রধান। তাই এই সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। কিছু নির্দেশনা দেবেন, আমরা দলের নেতাকর্মীরা সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে কর্মকাণ্ড পরিচালনা করবেন। চট্টগ্রাম বিএনপির এক উর্বর ঘাঁটি, অতীতেও সেটা প্রমাণিত, বর্তমানেও আছে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা আছে চট্টগ্রামের জন্য। আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, যেহেতু উনি প্রথম কোনো উপজেলা ভিত্তিক আসাতে বাঁশখালীকে যেখানে পছন্দ করে নিয়েছেন। সরকার প্রধান হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর করবেন উত্তর দক্ষিণে। তার এই সফরকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রনি দত্ত, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম।